প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। আমি ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা কথা বলবো আমাদের ফুসফুসের ক্যান্সার নিয়ে। ফুসফুসের ক্যান্সার বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই অনেক কঠিন একটা ক্যান্সার হিসেবে প্রতীয়মান হচ্ছে, কারণ সংখ্যা দিন দিন বাড়ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিভিন্ন কারণে ধূমপান বলেন কিংবা পরিবেশ দূষণ বলেন, এই সমস্ত কারণেও কিন্তু আমাদের ফুসফুসের ক্যান্সার রোগী বাড়ছে সারা পৃথিবীতেই, বাংলাদেশের ব্যতিক্রম নয়। এবং এ কারণেই আজকে আমরা ফুসফুসের ক্যান্সার নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন ক্যান্সার বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন। আমার বাম পাশে আছেন অধ্যাপক ডাক্তার রকিবউদ্দিন আহমেদ, তিনি বিভাগীয় প্রধান রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। এবং আমার ডান দিকে আছেন ডক্টর এ কে এম আকরামুল হক, কনসালটেন্ট থোরাসিক সার্জারি, বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি অধ্যাপক রকিবউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে শুরু করতে চাই যে আমাদের মানে সারা পৃথিবীতে ফুসফুসের ক্যান্সার কি বাড়ছে? ফুসফুসের ক্যান্সার সবসময়ের জন্যই আমাদের জন্য খুব একটা বলা যেতে পারে আতঙ্কের বিষয়। এর একটি বড় কারণ হচ্ছে ফুসফুসের ক্যান্সার খুব শুরুতে শনাক্ত করাটা বেশ কঠিন। এটি সবসময়ের জন্যই অ্যাডভান্স ক্ষেত্রেই রোগীটা আমাদের কাছে উপস্থিত হয়। এর জন্য কি ফুসফুসের ক্যান্সার কিন্তু এমনই একটা ক্যান্সার যেটার ইনসিডেন্স তো বেশি বটেই, এর মর্টালিটি অর্থাৎ মৃত্যুর সংখ্যাটাও কিন্তু অন্য রোগের তুলনায় বেশি। ওই যে আগেই বলেছি যে এটি শুরুতে আমাদের কাছে শনাক্ত করাটা কঠিন, কারণ এটার জন্য খুব প্রপার স্ক্রিনিং, যেটি আর্লি শনাক্তের জন্য যেটি একটি গুরুত্বপূর্ণ টুলস, সেটি কিন্তু এই ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে অতটা মানে ইফেক্টিভ নয়। এই জন্যই এটা সাধারণত অ্যাডভান্স ক্ষেত্রেই পৌঁছায়। আর যে বলেছেন যে আগের তুলনায় বাড়ছে কিনা, অ্যাকচুয়ালি ক্যান্সারের প্রবণতা আগের তুলনায় অবশ্যই সব জায়গাতেই বাড়ছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। তবে বাংলাদেশের জন্য আরও দু একটা ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু আমি এখানে আনতে চাই। যেরকম প্রথম হচ্ছে আসলে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, আগে বাংলাদেশের যে গড় আয়ু যেটি ছিল এটি অনেক বেড়েছে। তো সমস্ত ক্যান্সারই আসলে বয়স্কদের রোগ। ন্যাচারালি যেহেতু আমাদের বয়স বাড়তেছে, আমরা বেশি মানুষের সংখ্যা বাড়ছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়তেছে, সুতরাং এই ক্যান্সারের ঝুঁকি রয়েছে। আরও একটি বড় ইস্যু হচ্ছে শনাক্তকরণ প্রক্রিয়া। আগে কিন্তু আমাদের ওই শনাক্তকরণ প্রক্রিয়াটা খুব মানে বলা যেতে পারে অপটিমাম ছিল না। এখন এই শনাক্তকরণটাও একটু সহজ হয়েছে। সর্বোপরি বলতে হয় সচেতনতা। আগে আমাদের গ্রামের লোকজন বা রিমোট এরিয়ার লোকজন আমাদের এই শহরে টার্সিয়ারি লেভেলে এসে এটি শনাক্ত করার জন্য আসতো না। সচেতনতা বেড়েছে, মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা বেড়েছে, সব কিছু মিলিয়েই বলতে হয় আসলে এখন মানে এই ক্যান্সার, এই ফুসফুসের ক্যান্সারের আমাদের সংখ্যাটা বাড়ছে। এটি যে আগে কম ছিল সেটি আমি ঠিক ওইভাবে বলতে চাচ্ছি না, কারণ আমাদের আসলে সেই গবেষণার ওই গবেষণাটা নেই। বাট এখন কোনো সন্দেহ নাই, যদি আমরা প্রিভিয়াস স্টাডিগুলো দেখি তাহলে বলতে হয় তার তুলনায় আমাদের এটা গ্র্যাজুয়ালি বাড়ছে। জি, ডক্টর আকরামুল হক, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে ফুসফুসের ক্যান্সার কেন হয়, বা এটার কি কোনো রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির বিষয়গুলো কি কি? আসলে ক্যান্সার কেন হয় এটার কোনো সমাধান নাই কেন হয়। আপনি যদি আমাদের যে টেক্সট বুক আছে সেটা বড় করে লেখা আছে, ক্যান্সার থেকে বাঁচার প্রথম উপায় হলো জন্ম না নেওয়া। আমাদের রবিন্সের উপরে লিখেই আছে এটা। তাহলে জন্ম নিলে ক্যান্সার হওয়ার সুযোগ আছে। বিষয়টা যদি আমি এভাবে বলি যে আসলে আমি যখন জন্ম নিলাম তখনই আমার শরীরে কিছু জিন আছে যেগুলো ক্যান্সার তৈরি করে, প্রতিদিনই তৈরি হচ্ছে ডিএনএ ভেঙে ভেঙে, এবং এগুলো ভাঙছে, আবার একইভাবে শরীর সেগুলোকে বিতাড়িতও করছে, শরীর এগুলোকে আবার অ্যাপপ্টোসিস নষ্ট করে দিচ্ছে। উপযুক্ত পরিবেশ যতক্ষণ পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা বসতবাড়ি করতে পারছে না। যেমন আমরা বলি যে ধূমপান করলে ক্যান্সার হয়, তাহলে সব ধূমপানের কি হয়? আসলে ব্যাপারটা শেখার ব্যাপারটা হলো যে আমার যদি কোনো একটা উপাদান ক্যান্সার তৈরি করার মতো কিছু থাকে, আর ধূমপান করলে যদি সেই উপাদানটা আমাকে অ্যাক্টিভেট করার জন্য সুযোগ থাকে, তাহলে ক্যান্সারটা দাঁড়িয়ে যাবে। এটা আমার ফুসফুসে হোক আর কলনে হোক হয়ে যাবে। তেমনি আসলে পরিবেশ থেকেই অনেকগুলো ক্যান্সার এখন আমরা পেয়ে যাচ্ছি। আমরা আমাদের পূর্বসূরিদের কাছ থেকেই কিছু জিনিস পেয়ে যাচ্ছে যেটা আমরা বলি জেনেটিক লাইন থেকে আসে। সেভাবেই আমরা বলছি যে আসলে ক্যান্সারের কারণগুলি এভাবেই আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু যদি আপনি এক বাক্যে বলেন ক্যান্সার কেন হয়, সেটা কেউই বলতে পারবে না। এখনো এই ব্যাপারে গবেষণা হয় নাই, কিন্তু এগুলিকে কোয়ালিফাই করা যাচ্ছে যে এই কারণে হতে পারে। আমি এইভাবে যদি চলি, যার জন্য আমি যেমন বলেন যে ধূমপান করলে ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবেন। ধূমপান মানে এই টোবাকোর মধ্যে অ্যাটলিস্ট 200টা কম্পোনেন্ট আছে যেগুলো ক্যান্সার করেই, মানে ক্যান্সারকে অ্যাক্টিভেট করে। আমি যদি এটা ছেড়ে দিই 200 থেকে তো বেঁচে গেলাম।
এভাবেই আসলে প্রমোট করতে হয় যে আমরা যেন ভেজাল না খাই, আমরা পরিবেশ থেকে যেগুলি পেতাম এগুলি থেকে মুক্ত থাকলে তাহলে ক্যান্সার থেকে মুক্ত থাকবো। এগুলিকে আসলে আমরা বলা যেতে পারে আমরা ঝুঁকির কথা বলি। আমরা উনি আমাদের প্রফেসর একরামুল হক অনেকগুলিই বলেছে, আমি একটু যোগ করতে চাই। হ্যাঁ, সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি, তবে কিছু কিছু মানে ফ্যাক্টরগুলিকে আমরা এই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি মনে করি। তার ভিতরে একটা প্রধান এবং একদম প্রধান একটা কারণ হচ্ছে স্মোকিং, অর্থাৎ এই যে সিগারেট স্মোকিং, যে কোনো ধরনের তামাক বা তামাক জাতীয় যে কোনো জিনিসই ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ। তবে তার ভিতরে আমাদের সিগারেট স্মোকিংটা বলতেই হয়। স্পেশালি ফুসফুসের যে দুই ধরনের ক্যান্সারকে আমরা ব্রড হেডলাইনে করি, স্মল সেলের সাথে বলা হয়ে থাকে 80 to 90% মানে ফুসফুসের ক্যান্সারের সাথেই এই ধূমপানের যোগাযোগ রয়েছে। তো এটি আমাদের মাথায় একটু রাখতে হবে। পাশাপাশি আরও ছোটো ছোটো কিছু কারণ তো রয়েছেই, পরিবেশগত উনি বলেছে। আরও একটি বিষয় আমি একটু বলতে চাই, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক এলাকাতে আর্সেনিক আছে, এটা আপনারা সবাই জানেন। তো আর্সেনিকে প্রধানত স্কিনের প্রবলেম করে, বাট বাংলাদেশের পিকচারটা কিন্তু এরকম যে এই আর্সেনিক ইনডিউস লাং ক্যান্সারও আমরা বেশ পেয়ে থাকি। তো এটিও কিন্তু আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমার সাথে আমাদের এই আর্সেনিকটাও জড়িত। এর পাশাপাশি আমরা যারা রেডিয়েশনে কাজ করি, বলা যেতে পারে রেডিওথেরাপি, এটা রেডিওলজির লোকই হোক, রেডিওথেরাপি হোক, এই রেডিয়েশনও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিষয়। আর অ্যাজ এ হোল পরিবেশ, আমাদের বিষাক্ত পরিবেশ, কালো ধোঁয়া, এই সবগুলোই কিন্তু আমাদের ক্যান্সারের জন্য একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ। এক্স্যাক্ট কারণটা বলা যায় না, যেটা উনি অলরেডি আমাদেরকে জানিয়েছেন। আমি পাশাপাশি এইটাও একটু অ্যাড করলাম যে এই অংশগুলো কিন্তু আমাদের জন্য ঝুঁকি। সো এই ঝুঁকিগুলো যদি আমরা এড়াতে পারি, সেদিকে আমাদের সতর্ক থাকা দরকার। জি, আমি একটু দর্শকদের সাথে কথা বলি। প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে, যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের দুইজন বিশেষজ্ঞকে। ডক্টর আকরামুল হক, আবার আপনার কাছে ফিরি। সেটা হচ্ছে যে যেটা ডক্টর রকিবউদ্দিন আহমেদ বলছিলেন যে এটা অনেক দেরিতে ধরা পড়ে, এর কারণ হচ্ছে যে এটা কোনো লক্ষণ প্রকাশ করে না। তো লক্ষণ যখন প্রকাশ করে, আসলে কি কি লক্ষণ নিয়ে এটা প্রকাশ করে, কিংবা একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার আসলে ফুসফুসে ক্যান্সার হতে পারে বা তার এখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আচ্ছা, তাহলে এটা আসলে আমি প্রথম থেকেই বলি যে আসলে কেন দেরিতে ধরা পড়ে। প্রথম কথা হলো, আমরা স্বাস্থ্য সুরক্ষায় নিজেদের প্রতি ইনভেস্ট করি না। আমরা নিজের গাড়িটাকে সার্ভিসিং করার জন্য প্রতি মাসে বা 2 মাসে নিতে চাই, কিন্তু নিজের শরীরটাকে সার্ভিসিং করার জন্য আমরা কোনো খরচ করতে রাজি হই না। আফটার 40 যদি কেউ একদম অ্যাটলিস্ট একটা রুটিন চেস্ট এক্সরে করে, তাহলে বুকের যে এক্সরে, বুকের একটা মানে 200-250 টাকার দাম, যাই হোক, এটাই খুব কম খরচ। কিন্তু তাতেও যদি হয় তাহলে আমি জানতে পারবো যে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটাই যদি আমি একটা রুটিন প্র্যাকটিসে আনি তাহলে কিন্তু ধরা পড়ে যায়। কেউ করে না, স্বাস্থ্যের জন্য কেউ খরচই করে না। কখন আসে? যখন দেখা গেলো ধরতে পারছে যে কাশি হচ্ছে, রক্ত আসছে, বুকে ব্যথা হচ্ছে। যখন এই লক্ষণগুলি নিয়ে আসে, তখন আমরা একটু আগে যে রকিব স্যার বললেন যে আসলে অ্যাডভান্স স্টেজে যখন বুকে ব্যথা হচ্ছে, তার মানে হলো এমন কোনো স্ট্রাকচারে সেটা ধরে গেছে যেটা ব্যথা তৈরি করে। যখন কাশির সাথে রক্ত আসছে, এমন কোনো স্ট্রাকচারে ধরে গেছে যেটা রক্ত তৈরি করছে বা রক্ত বের করার ব্যবস্থা করছে। সুতরাং আমরা ওখানে স্টেজিং করে দেখলাম যে রিয়েল স্টেজ 4 or 3B or 3A, তাহলে এই জন্যই আসছে না। আরেকটা হলো যে, যেমন আমার একটা স্টাডি আছে যে এই হজের সময় আগে একটা রুটিন চেস্ট এক্সরে করা হতো মেডিকেল চেক আপের জন্য। আমি কিন্তু ওখানে প্রচুর রোগী পেয়েছি যাদের আসলে ক্যান্সার আছে, কিন্তু কোনোদিন জানতেন না। তা এই রকমের যদি আমরা কোনো একটা প্রসিডিউরে যাই যে আফটার 40, ইভেন আমি যদি মনে করি যে কেউ চাকরি নিতে গেলে, চাকরি রাখতে গেলে, কন্টিনিউ করতে গেলে একটা এক্সরে জমা দিতে হবে প্রতি বছর বছর, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক কমে যায়। আমি আগে ধরতে পারি। আগে ধরা মানে কিন্তু অন্তত ফুসফুসের ক্যান্সারে এটা নিরাময়যোগ্য। আমরা কখনো স্টেজ 2তে খুব একটা পাই না, যদি না কেউ বন্ধুবান্ধব নিয়ে একসাথে গিয়ে একটা এক্সরে করে ধরা পড়ে গেল, এছাড়া পাই না। যখনই পাই তখনই আসলে কিছু মানে লক্ষণ নিয়ে যদি কেউ আসে তার জন্য আসলে একটা দুঃসংবাদ। আমরা একটা স্টাডি বলতে পারি যে আমরা যে অপারেশনের জন্য যোগ্য পাই সেগুলো আমাদের এখানে হার্ডলি 12% মাত্র। 88 জনে কিন্তু অপারেশনের অযোগ্য। তার মানে হচ্ছে তার জন্য আসলে কিওর নাই না, তার জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি ওনারা যেটা বলবেন, কিন্তু অপারেশনটা ওনার জন্য না। আর সুতরাং এটা একটা ড্রব্যাক যে 12% আমরা পাই। এটা আমার স্টাডি, আমি জানি না ইনস্টিটিউট কি বলে। তারপরে যেটা হবে যে এই 12%-এর মধ্যেও আবার নিজেরা বসে বসে সিদ্ধান্ত নেয় আমি কি
অপারেশনে যাব নাকি আসলে অন্য কিছু করব, এই বিষয়গুলি আমরা ওভারকাম করতে হবে। তাহলে দেখা যাবে আসলে সম্ভব সার্ভিস দেওয়া সম্ভব। 12% একেবারে কম না, আপনি ইন্টারন্যাশনালি দেখবেন যে কারোই 20% উপরে নাই। কিন্তু মানে আপনি যদি লক্ষণের কথা বলেন তাহলে সেই লক্ষণগুলো যদি আপনি পয়েন্ট করে বলেন যে কি কি লক্ষণের জন্য যেমন প্রথমটা হবে কি, লক্ষণের কাশি, একটা কাশি হবে, একটা বিরক্তিকর কাশি হবে, কাশিতে যেতে চাইবে না। আমরা কাশি হলে যেটা করি যে সাধারণত কাশির ওষুধ দিই, সেটা যেতে চাইবে না, কারণ সেটা কম্প্রেশন জনিত কাশি হবে, ইনভেশন জনিত কাশি, এই জন্য যায় না। শ্বাসকষ্ট হবে, যদি মেজর এয়ারওয়েতে ধরে থাকে শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা হবে, প্লুরাল ইনভলভমেন্ট থাকে, বুকে ব্যথা হবে, কাশির সাথে রক্ত যাবে। কখনো কখনো এটা প্রেজেন্ট করে মেটাস্টেসিস নিয়ে, যেমন আসলে রুগী আসলো একটা পিঠে ব্যথা নিয়ে, আমরা পরীক্ষা করতে গিয়ে দেখলাম পিঠে ব্যথা আছে বটে, কিন্তু মূল অসুখটা ফুসফুসে। মাথা ব্যথা নিয়ে আসলো, মাথায় আসলে একটা অসুখ ছড়িয়ে গেছে, মূল অসুখটা ফুসফুসে, মাথায় চলে গেছে। এই রকমেরই আমাদের, তাহলে আমরা বলি কিছুটা রোগটা ছড়িয়ে পড়ার টিউমার নিজের জন্য কিছু সমস্যা তৈরি করছে যেটা নিয়ে আসছে, কিছু টিউমারের অন্য অসুবিধার কারণে, ছড়িয়ে যাওয়ার কারণে, বা কিছু কিছু টিউমার রুগী বলছে যে আমি জয়েন্টে পেইন পাচ্ছি, হাতের আঙ্গুলগুলো ফুলে যাচ্ছে। একটা বুকের এক্সরে করলে দেখা যেতে পারে যে আসলে বুকে একটা ক্যান্সার বসে আছে, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম বলি, এরকমের অনেক কিছু নিয়ে আসতে পারে ব্রড হেডিংয়ে। কিন্তু আমাদের জন্য কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, রক্ত আসা, এগুলিকে আমরা খুব বেশি যত্ন নিয়ে বলি আর কি। জি, এগুলো একটা রেড ফ্ল্যাগ সাইন বলতে পারি আমরা। জি, আমাদের দর্শক আছেন, আমরা একটা প্রশ্ন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করে ফেলেন। আমি বগুড়া থেকে আমিনুল ইসলাম বলতেছিলাম। জি, আমার পেশেন্ট আমার ওয়াইফ, মানে একটু ঠান্ডা লাগলে শুধু হাঁচি কাশি দেয়, মানে শ্বাসকষ্ট হয়। আমি তার জন্য মাঝে মাঝে ওই যে মন্টিলুকাস গ্রুপের ওষুধ খাওয়াই, শ্বাসকষ্ট যখন বেশি হয় তখন ডক্সিবা খাওয়াই। এমন অবস্থায় মোটামুটি ভালো থাকে, কিন্তু একটু ধুলাবালু লাগলেই বেশি হয়। তো এই বিষয়টা কি আছে আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি যে আমার রুগীর আসলে কি অ্যালার্জি আছে অনেক, আমার রুগীর মানে জটিলতা কি আরো বেশি হবে কিনা, কি ধরনের ডাক্তার দিয়ে আমি এটাকে ট্রিটমেন্ট করব, এইটুকু আমি আপনাদের কাছে পরামর্শ দেব। আচ্ছা প্রিয় দর্শক, আসলে আমরা আজকে ফুসফুসের ক্যান্সার নিয়ে কথা বলছি, সুতরাং মানে আপনি কিন্তু নিজেই বুঝতে পারছেন তার অ্যালার্জি আছে। তারপরেও যদি ডক্টর আকরাম আপনি যদি একটু বলে দেন। যেটা বলেন আসলে উনি যেটা বলেন ওনার কথা থেকে স্পষ্ট, ওনার স্ত্রীর যেটা আছে সেটা হলো অ্যালার্জিক রাইনাইটিস। যখন এই প্রদাহটা হবে, এই রাইনাইটিস থাকলে এটার জন্য আপনার অ্যাটপিক অ্যাজমা হবে। উনি বারবার কাশি বলছেন, কাশিতে থামছে না বলছেন, মন্টেলুকাস খাওয়াচ্ছেন, মন্টেলুকাসটা নিজে থেকে খাচ্ছেন না, কেউ না কেউ প্রেসক্রাইব করেছেন। আপনি পাশে একজন বক্ষবিধি বিশেষজ্ঞকে দেখান, আমার মনে হয় এই ব্যাপারে উনি খুব ভালো সমাধান দিতে পারবেন। জি, প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ ফোনে যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক রকিবউদ্দিন আহমেদ, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে ধরুন এই লক্ষণগুলো নিয়ে কেউ যদি আপনার কাছে আসে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা যে ক্যান্সার হয়েছে সেটা বোঝার চেষ্টা করেন, বা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? ডক্টর একরাম ইতিমধ্যেই জানিয়েছে আসলে লক্ষণগুলো কি। এই লক্ষণগুলো তো যদি আমরা একেবারে খুব মোটা দাগে ভাগ করি, একটা যখন ফুসফুসে সীমাবদ্ধ তখন এক ধরনের অসুবিধা, যখন ফুসফুসের বাইরে চলে গেল, যেই অর্গানে গেল ওই অর্গান অনুযায়ী অসুবিধা, উনি অলরেডি বলে ফেলছেন। এবার আসা যাক, এগুলো আসলে আমরা মানে কিভাবে তাকে শনাক্ত করব। এটি আসলে শনাক্ত করার যে প্রসিডিউরগুলি আমাদেরকে রয়েছে, আমরা সাধারণত ফুসফুসের ভিতরে সুই ঢুকিয়ে পরীক্ষা করি। আমরা সাধারণত একটা কোর বায়োপসি করি, আমরা একটা ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কোস্কোপি থেকে বায়োপসি করি। আর যদি কোথাও ম্যাটাস্টেটিক অর্থাৎ অন্য কোথাও চলে যায়, মনে করেন একটা মাথায় চলে গেল, আমরা একটা মাথার এমআরআই করি। আমরা যদি হাড্ডিতে চলে যায় মনে করি, আমরা একটা বোন স্ক্যান করি। আমরা মনে করেন এটা লিভারে চলে গেল, আমরা একটা আলট্রাসাউন্ড বা একটা অ্যাবডোমেনের সিটি স্ক্যান করে এটা নির্ধারণ করি। কারণ এটা আমরা যেরকম লিভারেও যেতে পারে, আর একটা পেটে আর একটা অর্গান আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেখানেও যেতে পারে। এইভাবে আসলে আমরা নির্ণয় করার চেষ্টা করি। এর পাশাপাশি রুটিন ইনভেস্টিগেশন যেগুলো চিকিৎসার্থের দরকার, অর্থাৎ ওনার রুটিন ব্লাড টেস্টগুলো, কিডনি ফাংশন, লিভার ফাংশন, কার্ডিয়াক ফাংশন, হার্টের, এই সবগুলি আমরা মিলিয়ে ওনাকে চিকিৎসা পর্যায়ে আনার চেষ্টা করি। আর এই যে এতগুলি পরীক্ষা করি, প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু আমাদের চিন্তা করতে হবে আসলে একটা রোগ নির্ণয় হলে এটা কোন পর্যায়ে রয়েছে। আমরা অন্যান্য রোগের মতো ফুসফুসের ক্যান্সারকেও 1, 2, 3, 4 রকম স্টেজ করে থাকি, এটি সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল।
তো এটি কোন পর্যায়ে রয়েছে, অ্যাকচুয়ালি চিকিৎসা ব্যবস্থা নির্ভর করবে উনি কোন পর্যায়ে রোগীটা আমাদের কাছে আসছে। যদি এটা খুব সূচনা পর্বে অর্থাৎ আর্লি স্টেজ আসে, তাহলে তো আমরা থোরাসিক সার্জনের কাছেই পাঠিয়ে দিই। সুতরাং আমরা পরীক্ষাগুলোর সময় সবসময় আমাদের মাথায় থাকতে হবে, এক হচ্ছে রোগ শনাক্তকরণ অর্থাৎ বায়োপসি প্রুভেন, সেটা মানে ওখান থেকে রস বা মাংস নিয়ে পরীক্ষা আমরা করে রস বা প্রমাণ মাংস করতে নিয়ে পরীক্ষা করে এটি কোন ধরনের টিউমার সেটিও কিন্তু জানতে হবে, কারণ ফুসফুসের ক্যান্সার তো অনেক ধরনেরই আছে। মানে ফুসফুসে হয় কিন্তু বিভিন্ন রকমের ক্যান্সার। ফুসফুসেই হয়, সবগুলোই ফুসফুসের টিউমার, কিন্তু ওগুলোর আবার ধরন অনুযায়ী চিকিৎসা পদ্ধতি ভিন্ন। সুতরাং এই অংশগুলো আমাদের বায়োপসি করে ওইটা জানতে হয় যে এটা কি ধরনের টিউমার। আর এই যে বাদবাকি পরীক্ষার কথা যেগুলো বললাম, এগুলো টিউমারটা কোন পর্যায়ে রয়েছে, ফুসফুসেই সীমাবদ্ধ নাকি বাইরে গিয়েছে, এর জন্য এগুলিকে আমরা বলি স্টেজিং ইনভেস্টিগেশন, অর্থাৎ রোগের বিস্তৃতি কত দূর হয়েছে এটি বোঝার জন্য। সব মিলিয়ে আমাদেরকে বেশ পরিমাণ পরীক্ষাই আসলে দিতে হয়, একসাথে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা। ডক্টর আকরাম, বায়োপসির কথা এসছে, আমি অনেক রুগী পেয়েছি ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে, তারা বায়োপসি করার ভয়ে দেখা যাচ্ছে 1 বছর আগে তার কিন্তু একটা ইমেজিংয়ে একটা সিটি স্ক্যান একটা সমস্যা পাওয়া গেছে বা এক্সরেতে, কিন্তু তিনি চিকিৎসা করেননি, তিনি হোমিওপ্যাথি খেয়েছেন বা কিছু, কারণ হচ্ছে উনি বায়োপসি করতে চান না। বায়োপসি জিনিসটা নিয়ে এত ভয় কেন? বায়োপসিটা কি আসলে ফুসফুসের বায়োপসি খুব কঠিন কিছু কিনা? আসলে কঠিন কিছুই না। জি, একটু আগে স্যার যেটা বললেন আমি ওনার সাথে একটু সাপ্লিমেন্ট করি, যে আমি একটা এক্সরে করে দেখলাম যে একটা শ্যাডো দেখা যাচ্ছে, যেটা দেখে আমি সন্দেহ করছি খারাপ কিছু হতে পারে। পরের স্টেপটা হলো আমি একটা সিটি স্ক্যান করবো। ইট শুড বি কন্ট্রাস্ট সিটি স্ক্যান। কন্ট্রাস্ট এই কারণে যে ওই কন্ট্রাস্ট নেয় কি নেয় না, যদি কন্ট্রাস্ট নেয় আবার ধারণাটা আর একটু পোক্ত হবে যে এটা আমি যেটা ভাবছি ক্যান্সার হতে পারে তার দিকে যাচ্ছে। মার্জিনগুলো আমরা দেখি, কোথাও কোথাও ছড়িয়েছে কিনা আশপাশের নোটগুলো দেখি। এবার আমরা ওখানে পৌঁছে যেতে চাই যে টিস্যু আনার জন্য, বায়োপসি যেটা বলেন, কারণ ডেফিনেটলি টিস্যু ইজ দ্য ইস্যু। আপনি সুই দিয়ে একটা আনলেন, সেল আনলেন, এই সেল দিয়ে বলে দিতে পারে যে এটা এই ক্যান্সার, কিন্তু আপনি পরবর্তী সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য এটা সাফিসিয়েন্ট না। তাহলে এখন ফুসফুসের অসুবিধাটা কি হয়ে যাচ্ছে? যদি ফুসফুসের সেন্ট্রাল লোকেশন কোনো টিউমার হয়, সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপ করে আনতে পারি, খুব সোজা জিনিস। কিন্তু যদি পেরিফেরাল হয়, মানে একটা নলের মাধ্যমে হ্যাঁ, ফুসফুসের ভিতরে ভেতরে শ্বাসনালীর ভিতর দিয়ে ঢুকিয়ে দেখে ক্যান্সার নিয়ে আসতে পারি, সেটা গেল। একেবারে বাইরের দিকে যদি হয়, বাইরে থেকে একটা সুই ঢুকে আনতে পারি, সুই বলতে আমি বায়োপসি বোঝাচ্ছি, নট এফএনএসি, আনতে পারি। মাঝামাঝি যদি হয়, একেবারে বাইরে না, একেবারে সেন্ট্রাল এয়ারওয়েতে না, মাঝে, যেটা সবচেয়ে দেরিতে ধরা পড়ে, তখন যেতে গেলে বায়োপসি করতে গেলে ফুসফুসকে একটু লম্বা অংশ ফুটো করে যেতে হয়। এই জায়গায় একটু এক্সপার্টিস লাগে, এই জায়গায় একটু কাউন্সিলিং লাগে, এই জায়গায় রুগীর রিকভারি করতে গেলে কোনো অসুবিধা হলে যদি রিকভারি করা লাগে, সেগুলো ম্যানেজ করে তারপর করতে হয়। এই বিষয়গুলি যখন রুগীকে জানানো হয় যে এটা করতে গেলে আপনার বুকে বাতাস জমে যেতে পারে, একটু রক্ত আসতে পারে, তখন রুগী ভয় পেয়ে যায়। কিন্তু আসলে বেশিটা তাহলে তো আমি শরীরের মধ্যে অসুখটা নিয়েই বসে রইলাম। যে ভয়টা পাচ্ছে এটা মরে যাওয়ার ভয় না, এটা তো রিকভার করা যাবে, কিন্তু ওনারা এটা নিচ্ছেন না, এই পেইনটুকু নিতে চাচ্ছেন না। যারাই নিতে চায় ঠিকমতো কাউন্সিলিং করলে আমার তো মনে হয় না কেউ না করে বলে, কিন্তু ইট শুড বি ইনস্টিটিউশন বেসড, যে আমি যে ছাদের নিচে করছি এই ছাদের নিচে সব সুবিধাগুলো আছে। রোগীকে ভর্তি করা কিংবা কোনো কমপ্লিকেশন হলে ভর্তি যদি নাও করি আমার স্ট্যান্ড বাই একটা টিম থাকবে, অসুবিধা হলে সাথে সাথে ম্যানেজ করার জন্য। এটা থাকলে কিন্তু আসলে দেশের বাইরে যেটা হচ্ছে, আমরাও বাংলাদেশের চেষ্টা করছি, এটা করলে কোনো অসুবিধা হলে আমরা সবসময় একটা স্ট্যান্ড বাই টিম থাকি, যে আজকে এখানে একটা কোর বায়োপসি হচ্ছে লাঙে, আমাকে বলে রাখলো আমি 4টার সময় একটা লাং বায়োপসি করব, আপনি একটু তৈরি থাকবেন। আমার তখন একটা ওপিডি একটা ওটি রেডি করে আমরা বসে থাকি, এটার জন্য আমাকে কোনো পে করতে হচ্ছে না, কিন্তু আমি তৈরি থাকছি অসুবিধা হলে ওনাকে সাহায্য করার জন্য। যদি আমরা এইভাবে সবাই মিলে কাজ করি, আমার মনে হয় না এগুলো ভয় পাওয়ার কিছু আছে। ভয় তো মানুষ হাঁটতে গেলেও পায়। জি, ডক্টর আপনি যে পরীক্ষাগুলোর কথা বললেন, এই পরীক্ষাগুলো বাংলাদেশে হয় কিনা, মানে এই পরীক্ষাগুলো সবকে আমাদের এখানে হয় কিনা? আমাদের দেশে সব ধরনের পরীক্ষাই রয়েছে। যে এই পরীক্ষাগুলোর কথা আমি বলেছি, বুকের সিটি স্ক্যান, পেটের সিটি স্ক্যান, ব্রেনের এমআরআই, হাড্ডির বোন স্ক্যান, এই সবগুলো পরীক্ষাই আমাদের দেশে সম্ভব। আমরা ফুসফুসের ক্যান্সারকে কিভাবে কি কি চিকিৎসা দিয়ে থাকি? এই যে ইতিমধ্যেই আমি অলরেডি বলেছি যে আসলে ফুসফুসের ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতো স্টেজ অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ রোগটা কোন স্তরে রয়েছে এটির উপর ডিপেন্ড করবে। যদি এটা ফুসফুসে কনফাইন থাকে এবং এটি যদি এরকম যেটা আমরা খুব মোটা দাগে দুটো চিন্তা করি, এটা কি অপারেবল নাকি ইনঅপারেবল। যদি এটা অপারেবল পর্যায়ে হয়ে থাকে তাহলে তো এটা থোরাসিক সার্জনদের কাছে আমরা সাধারণত পাঠিয়ে থাকি যাতে করে অপারেশন হয়। অপারেশন মানে ফুসফুসের ক্যান্সার একটা প্রধান চিকিৎসা ব্যবস্থা।
আর যদি এটি স্টেজ 4-এ হয়ে যায় তাহলে তো এটি মেটাস্টেটিক সেটিং বলবো, এবং সেটি বেসিক্যালি ইনকিউরেবল। ফুসফুসের ক্যান্সার যদি ফুসফুস থেকে অন্য কোথাও যে বাসা বাঁধে বা অন্য কোথাও ছড়িয়ে পড়ে, তাহলে সেটি কিন্তু আর কিউরেবল থাকে না, তখন এটা ইনকিউরেবল। অর্থাৎ একটা স্টেপ চলে গেল সার্জারিতে, আর একটা স্টেপ চলে গেল কোনো চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ লোকাল কোনো চিকিৎসা ব্যবস্থার সুযোগ আর তখন থাকলো না। তাহলে আমরা চিকিৎসা ব্যবস্থাকে এইভাবে ভাগ করি। অ্যাজ এ হোল ফুসফুসের ক্যান্সার যে চিকিৎসাগুলো রয়েছে, বা এই সবগুলোই আমাদের দেশে কিন্তু রয়েছে। একটি আমরা প্রধানত সার্জারি কথা বলবো, 2 আমাদের রেডিওথেরাপি, 3 কেমোথেরাপি, 4 টার্গেটেড থেরাপি। এখন আসলে সব কিছুই কিন্তু মলিকুলার লেভেলে চলে গিয়েছে। এখন আমরা ফুসফুসের ক্যান্সারকে মলিকুলার টেস্টগুলো করে থাকি। তাই মলিকুলার টেস্টগুলি করে থাকে কোন মলিকুল এই ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী, কোন সে টার্গেট। এই টার্গেটগুলোও কিন্তু আমরা এখন ওই যে বায়োপসি স্পেসিমেন যেটি আছে সেখান থেকে বুঝতে পারি। সেটি দিয়ে আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করি যে কোন টার্গেটের কারণে এই ফুসফুসের ক্যান্সার হয়েছে। এটিকে বলা হয় টার্গেটেড থেরাপি। এটিও কিন্তু আমাদের দেশে একদম অ্যাভেলেবল, এবং আমরা কিন্তু এখন টার্গেটেড থেরাপি দিয়েও চিকিৎসা করি। পঞ্চম যেটির কথা বলবো সেটি হলো আমাদের ইমিউনোথেরাপি। এটি সর্বশেষ চিকিৎসা, একটু আধুনিক চিকিৎসা, একটু খরচ সাপেক্ষ চিকিৎসাও বটে। তো আমরা এই ইমিউনোথেরাপিও কাকে দিয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি রোগ একটি, কিন্তু চিকিৎসা ব্যবস্থা সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং সবশেষে ইমিউনোথেরাপি। এর পাশাপাশি আরও কিছু চিকিৎসা রয়েছে যেগুলিকে দেয়া যেতে পারে, এবং অনেক সময় এগুলোও ব্যবহার হয়ে থাকে। সেগুলো যেরকম ওই যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এটিও একটি চিকিৎসা ব্যবস্থা। যখন এক জায়গায় সীমাবদ্ধ থাকে, এটিও চিকিৎসার ভিতরে মানে আনা যেতে পারে। তো এই সবগুলো চিকিৎসা ব্যবস্থা কার জন্য কোনটি প্রযোজ্য সেটি নির্ভর করবে ওনার রোগটা কোন পর্যায়ে রয়েছে সেটির উপর। পর্যায় অনুযায়ী অপারেবল, ইনঅপারেবল ভাগ করি। অপারেবল পেশেন্টগুলোকে সার্জারিতে পাঠিয়ে দিই, যেগুলো ইনঅপারেবল সেগুলোর প্রধান চিকিৎসা অ্যাকচুয়ালি কেমো রেডিয়েশন, অর্থাৎ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটোই আমরা মিলিয়ে চিকিৎসা করি। আর যদি মেটাস্টেটিক সেটিং হয়ে থাকে, অর্থাৎ রোগটা অন্য কোথাও চলে যায় থাকে, তাদের প্রধান চিকিৎসা হলো টার্গেটেড থেরাপি, 2 কেমোথেরাপি, 3 আমরা ইমিউনোথেরাপি অ্যাড করতে পারি। জি, আপনি অনেকগুলো চিকিৎসার কথা বলেছেন ডাক্তার আকরামুল হক। আমাদের রোগীরা কিন্তু প্রায়শই এই একটা অভিযোগ করেন যে একজন চিকিৎসক তাকে বলছেন কেমোথেরাপি দিতে, একজন চিকিৎসক তাকে বলছেন অপারেশন করতে। এই যে আমাদের যে মতামতের ভিন্নতা, এটা নিয়ে রোগীরা অনেক সময় কিন্তু আসলে বিপদে পড়ে যান। এটাকে দূর করা যায় কিভাবে, কিংবা আসলে কি করা উচিত এরকম ক্ষেত্রে, যাতে আমরা সবাই একই মত দিতে পারি? ঠিক বলেছেন। আসলে বিষয়টা হলো কি, দুজন দুই জায়গায় বসে কথা বলছে। আমি যদি দুজনকে একসাথে বসিয়ে দিতে পারি, তাহলে দুজন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিতে পারে। এটা আসলে ক্যান্সারের চিকিৎসা দিতে গেলে দ্যাট শুড বি বোর্ড। আমি যতগুলি পেশেন্টের অপারেশন করি, এটা অবশ্যই একজন ক্যান্সার ডাক্তারকে পাঠাই যে আমি এই অপারেশনটা করতে চাচ্ছি, অসুখ এই স্টেজেই, রুগীও চাচ্ছে, করাও যাবে। তাহলে আপনি একটু বলেন দেখি আপনার কোনো বিকল্প ধারণা আছে কিনা। উনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন যে আপনার যেটুকু আছে, এত বড় টিউমার, এটা হয়তো রক্তে থাকতে পারে, আমি আগে ডাউন স্টেজিং কেমো দিয়ে দিই। আমি তখন ওনার কাছে জানতে চাই আপনি আপনার সপক্ষে আমাকে কিছু পেপারস দেখান। উনি তখন ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিছু পেপারস দেখালেন যে এটা অ্যাকসেপ্টেবল। তখন আমি বলতে পারি, আমি রুগীকে তখন বলি যে এটা আপনার জন্য ভালো হবে যে আপনি আগে 3 সাইকেল কেমোথেরাপি নিয়ে তারপর আমার কাছে আসেন, তাহলে এটা জটিলতা চলে গেল। তাহলে আপনি প্রথমে আমাকে প্রশ্ন করলেন একজন সার্জারির কথা বলো, একজন কেমোথেরাপির কথা বলো। আমি তো দুটো কথাই আমিই বলেছি। তাহলে আসলে ব্যাপারটা কোথায় দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় এরকমের যে আমরা যদি এভিডেন্স বেসড কিছু দেই, তাহলে এই সমস্যার থাকবে না। যেমন আমরা যখন একটা রুগীকে, যেমন আমার কাছে আসলো একটা ক্যান্সারের রুগী, আমরা কী দেখি? প্রথমটা দেখি যে যেই অসুখটা আছে সেটা অপারেশন যোগ্য অসুখ কিনা। আমরা দেখি এটা আমি করে আসতে পারবো কিনা। 3, এটা রুগী নিতে পারবে কিনা শারীরিকভাবে। 4, এত উপকার হবে কিনা। উপকার কিন্তু 80% অ্যাবভ হতে হবে, 50-50 না। 5, বিকল্প চিকিৎসাগুলি কেমন, যেটা আমার রকিব স্যার বলেছেন। আমি যদি এগুলিকে একসাথে করে ওনাকে ব্রিফ করতে পারি যে আসলে আপনার চিকিৎসাটা এই, আমাদের তো এখন সব কিছুই চোখের সামনে থাকে, নেটে থাকছে। আপনি বলছেন যে হ্যাঁ, সিঙ্গাপুরে এটা করছে, আপনি দেখেন, আমি যে আমাকে প্ল্যান লিখে দিচ্ছি, আমার প্রত্যেকটা প্রেসক্রিপশনে দ্যাট শুড বি প্ল্যান, আমি আসলে কি করতে চাই। আমরা যেটা অসুবিধায় পড়ে যাই সেটা হলো যে ওই যে এফএনএসি আর টিস্যু, যেটা প্রথমেই বলেছি, টিস্যু ইজ দ্য ইস্যু। একজনে বলে দিল যে এখানে ক্যান্সার নাই, আরেকজনে বলে দিল আছে। এখন রুগী দোটানায় পড়ে গেল, আছে অথবা নাই। তাহলে বিষয়টা এরকমের যে যিনি অল্প সেল দিয়ে দিয়েছেন নাও বলতে পারেন,
আমরা ওটা স্লাইডটা কালেকশন করি, করে আর 2 জায়গায় আমরা করি। আমরা ফটোমাইক্রোগ্রাফ নেই, যে একটা বড় স্ক্রিনে ছবি দেখি যে এর মধ্যে আসলে ক্যান্সার সেল দেখা যায় কিনা। পসিবল, আমরা করছি, প্রতিদিনই করছি। তাহলে হয় কি, এই অস্বস্তিগুলি বা এই অসঙ্গতিগুলি চলে যাচ্ছে এবং রোগী আসলে চিকিৎসা পাচ্ছে। তখন আর এটা হচ্ছে না যে আগে কেমো না আগে সার্জারি, এটা সার্জারি করার আগে তার মানে একসাথে বসার আসলে কোনো বিকল্প নেই, মানে আর যেটাকে আমরা টিউমার বোর্ড বলে থাকি, অফ কোর্স, মানে সেইটা যদি চালু করা যায়, বা কিছু কিছু ক্ষেত্রে এখন চালু হয়েছে আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, বা আমাদের সরকারি প্রতিষ্ঠান বলতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটেও কিন্তু একটা ডেইলি টিউমার বোর্ড হচ্ছে। তার মানে এই বোর্ডের কোনো বিকল্প নেই, এবং সেখানে যদি আমরা সেটা করতে পারি তাহলে হয়তো এই মানে কনফিউশনটা দূর হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ডক্টর আকরামুল হক আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে সার্জারি, ফুসফুসের সার্জারিটা সম্পর্কে কিন্তু আমাদের রোগীদের একটা ভীতি কাজ করে, কারণ হচ্ছে যে তার বুকটা কাটতে হবে, তারপরে ফুসফুসটা কেটে ফেলতে হবে, তো ফুসফুসটা কিভাবে কাটবে, এই বিষয়গুলো যদি একটু বলেন যে আপনারা আসলে এই সার্জারিটা কিভাবে করেন, এটা কতটুকু সেফ, এই বিষয়গুলো। আচ্ছা, আমরা যখন 100% সেফ মনে করি তখনই হাত দিই, এর আগে দিই না। তাহলে সেফটি মার্জিনটা কোথায়? সেফটি মার্জিন হলো পেশেন্ট যার উপর অপারেশন করছে। আমি বলেছিলাম যে দ্বিতীয়টাই বলেছিলাম রুগী নিতে পারবে কিনা। তাহলে রুগী নিতে পারবে, রুগী নেওয়ার জন্য যে আমরা ফুসফুস, আমাদের 2টো ফুসফুস আছে, ধরে নাম আমি বাম দিকে অপারেশন করছি, বাম দিকের ফুসফুস কম্প্রাইজেস 40% অফ টোটাল। বাম দিকে তো পুরো ফুসফুস ফেলছি না, হয়তো একটা অংশ ফেলছি, একটা লোব ফেলছি, অথবা একটা সেগমেন্ট ফেলছি। তাহলে এটা এর আমি কিন্তু নষ্ট অংশটুকু ফেলছি, মাইন্ডেড নষ্ট অংশটুকু ফেলছি, সাথে একটা ক্লিন মার্জিন যাতে ক্যান্সার না থেকে যায় তার জন্য একটু বড় অংশ পাশে ফেলে দিচ্ছি। তাহলে এটা এর অসুবিধা করবে কিনা এটা আমরা আগেই যাচাই করে নিই, রুগীকে আগে থেকে বুঝিয়ে দিতেই যে এই যদি এতটুকু অসুবিধা হয়, আপনি অপারেশনের 2 দিন পরে এক্সরে দেখে বুঝতেই পারবেন না যে অপারেশন হয়েছিল, এটা এক। দ্বিতীয় কথা, আপনার একটু শ্বাসকষ্টজনিত যে অসুবিধাটা হতে পারে সেটা আগে থেকেই প্র্যাকটিস করে আসতে হবে। আপনাকে পাস করে আসতে হবে যে আপনার এই অপারেশনের পরে আপনি আবার আগের মতো পারফর্ম করতে পারবেন। তাহলে এটা যদি রোগী ঠিক থাকে আমরা করে দিই। এবার আসি যে অপারেশনের পদ্ধতিগুলো। আমরা যেটা করি সাধারণত একটা ছোট্ট অংশ ফেলে দিই, এটা ওয়েজ রিসেকশন বলে, একটা জিজিও ছোট একটা অংশ আগে ধরে ফেললাম, এটা আমরা ওয়েজ করে দিতে পারি। মার্জিন ফ্রি আছে কিনা আমরা কিন্তু সাথে সাথেও দেখে নিতে পারি, আমাদের ওখানে ফ্রোজেন সেকশন করে দেখে ফেলি, আমরা এটা করি অপারেশন চলাকালীন সময়ে একটা আমরা একটা, হ্যাঁ, এটা যে আমরা যতটুকু পরিষ্কার করলাম এর মধ্যে কোনো আর ক্যান্সার নাই, ওকে ফাইন। সেকেন্ড ওয়ান, আমরা একটা সেগমেন্টেক্টমি করতে পারি। রোগীর যেই শারীরিক অবস্থা আছে, সে ফুসফুসের বড় অংশ ফেলে দিলে শ্বাস নিতে পারবে না, কিন্তু ক্যান্সার থেকে সরাতে হবে, দেন গো ফর সেগমেন্টেক্টমি, একটা সেগমেন্ট ফেলে দিই, এটা লোব ফেলে দিই। কিন্তু যদি দেখা যায় ফুসফুসের বড় অংশ ফেলে দিলে ভালো থাকবে, নিউমোনেক্টমি, একটা ফুসফুস সেটাও ফেলে দিই, কিন্তু তার আগে রোগীকে পরীক্ষা দিয়ে আসতে হয় যে আমি একটা ফুসফুস ফেলে দিলে ভালো থাকবেন। আসি পদ্ধতির মধ্যে, আমরা ছোট একটা ওয়েস্ট করতে গেলে আমরা কিন্তু বুক কাটি না, না কাটতে হয়, সরি একটু কাটতে হয়, সে আবার আঙ্গুলে 3 আঙ্গুল, 2 ইঞ্চি জায়গা 1.5 ইঞ্চি আমরা ক্যামেরায় ঢোকাই, দেখি স্ট্যাপল করে চলে আসি। এইটা আমরা কিন্তু একটা লোভ পর্যন্ত একটা নিউমোনেক্টমি করতে পারি। তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? সমস্যা দাঁড়াচ্ছে আর্থিক। এটা করতে গেলে যদি আমরা করতে চাই তাহলে যেই স্ট্যাপল কস্টগুলি আসে এগুলো বিয়ার করতে পারলে আমরা পাই। এখন দুঃখের বিষয়টা হলো যারা এই অর্থটা খরচ করতে পারে এরা এই খরচটা কিন্তু বাইরে গিয়ে করে, দেশে করতে চায় না। দেশে যে চায় যদি অপারেশন করব তাহলে দেশে কেন? হ্যাঁ, খরচ করতে চাইলে সে বাইরে গিয়ে করে, এটা ওর চয়েস হতে পারে, এটা রাইট অলসো। আর দেশে যদি করতে পারে, যারা করতে চায় এরা আবার ওই আর্থিক সঙ্গতিতে থাকে না, যার জন্য আমরা একটু কম্প্রোমাইজড ওয়েতে করি, যেখানে স্টেপল লাগে, যেটা একেবারে লাগালেই লাগে এই রকমের। আমি বলেছিলাম যে সেদিন আমি চায়না গিয়েছিলাম, ওদেরকে দেখলাম যে আমি এই জায়গায় কিন্তু আমি সুতো দিয়ে করে ফেলি। আমি পরের বার যখন চায়না গেলাম দেখলাম ওরাও একটা সুতো দিয়ে করে, কারণ এরাও দেখলো যে কস্ট কম্পেট করা যাচ্ছে। একটা পোর্ট চেঞ্জ করার জন্য, একটা পোর্টের অনেক দাম, একটা ডিসপোজাল পোর্টের। আমি একটা সিরিজ দিয়ে একটা পোর্ট বানিয়ে দেখালাম, অস্ট্রেলিয়া খুব খুব খুশি হলো, জানি এটা তো একটা দারুণ জিনিস, একটা পোর্ট বাজানো যায়, একটা সিরিঞ্জের দাম $10, একটা পোর্টের দাম $100। এই বিষয় উঠে আসতে পারে। এখন বিষয়টা হলো এরকম যে আমরা বুক কেটে করি, না কেটেও করি, তার মানে হচ্ছে অনেকটা স্কোপ দিয়েও করা যায়। ইয়েস করা যায়, এটা ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি, ভ্যাটস বলি আমরা, করি এটা রুটিনলি করি। জি, আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ডক্টর রকিবউদ্দিন আহমেদ, আমরা আপনার কাছে জানতে চাইবো যে ফুসফুসের ক্যান্সার থেকে মুক্ত থাকার কোনো উপায় আছে কিনা, বা আমরা কি কোনো প্র্যাকটিস বা জীবনাচরণের পরিবর্তনের মাধ্যমে ফুসফুসের ক্যান্সারটা থেকে মুক্ত থাকা যায় কিনা? আমি শুরুতেই বলেছি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিগুলো, সেই ঝুঁকিগুলো থেকে আমাদের এড়িয়ে চলতে হবে।
আজকে থেকেই আমার মনে হয় যারা স্মোকিং সাথে অভ্যস্ত তারা এটা ছেড়ে দেন। ধূমপান যদি বর্জন করেন ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ আমি আগেই বলেছি অন্যান্য ক্যান্সারের তুলনায় স্মোকিংয়ের সাথে যতটা সম্পর্ক ফুসফুসের সাথে সম্পর্কটা অনেকটা অঙ্গাঙ্গি জড়িত বলা হয়ে থাকে, বা এটা ডাটা, আমার বক্তব্য নয়। 80 to 90% ফুসফুসের ক্যান্সার জন্য ধূমপান দায়ী। কিছু অংশ যে অধূমপায়ীদের হচ্ছে না তা কিন্তু না, বাট পার্সেন্টেজটা 80 to 90। সো আমরা যদি ধূমপানকে অ্যাভয়েড করি সেই ক্ষেত্রে আমাদের এই মানে ফুসফুস ক্যান্সারের ঝুঁকিটা করে গেল। তো নিচালি ঝুঁকি কমে গেলে ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এটা যে কোনো ফর্মেই হোক না কেন ধূমপান, আমি সবগুলো ফর্মের কথাই বলতেছি। পাশাপাশি আমরা শুধু নিজে ধূমপান না, আমাদের পরিবেশটাকেও ধূমপান যাতে না মানে মুক্ত হয় সেটি। আপনি দেখবেন অনেক দেশেই এখন ধূমপানের জন্য আলাদা জোন রয়েছে, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড স্মোকিংটাকেও আপনার থেকে আমাকে যাতে না ছড়ায় এটিও কিন্তু নজরে আনতে হবে। ধূমপান আমরা যেটাকে বলি। আরেকটি বিষয় স্বাস্থ্য সচেতনতার জন্য এটি করা উচিত, সেটি হলো আমাদের নিয়মিত এক্সারসাইজে যাওয়া উচিত। আমাদের মানে সজীব যেগুলো বলা যেতে পারে শাকসবজি, ফলমূল, এগুলোর জন্য তাজা ফলমূল, অর্থাৎ খাদ্যর ব্যাপারে খাদ্যাভ্যাসটাও যেন আমরা একটু সচেতন হই। এই অংশগুলো যদি আমরা করি, স্পেশালি আমি আবারও জোর দিচ্ছি, যদি আমরা স্মোকিং প্রিভেন্ট করি, যারা, আমি আরেকটি তথ্য দিতে চাই, যারা একসময় স্মোকার ছিল, যদি আজকে থেকেও আপনি স্মোকিংটা ছেড়ে দেন আপনার ঝুঁকি কমতে থাকবে এবং এটা সিগনিফিক্যান্টলি কমতে থাকবে। সো আগে খেয়েই আসছেন, এখনো খাবেন, বিষয়টা এরকম ভাবে না দেখে আমার মনে হয় আজকে থেকে আমরা এরকম একটা নিয়ত করি না যে আমরা ধূমপান ছেড়ে দিব, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই ঝুঁকিমুক্ত হয়ে যাবেন। জি, ডক্টর আকরামুল হক এবং ডক্টর আকিবউদ্দিন আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে শেষ করতে হচ্ছে, হয়তো আরেকদিন ওই ফুসফুসের ক্যান্সারের অন্যান্য আরও কিছু বিষয়ে আলোচনা বাকি রয়ে গেল, সেটা হয়তো কথা বলবো। প্রিয় দর্শক, আমরা শুনলাম যে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কী কী আছে এবং ঝুঁকি কীভাবে কমানো যায়, আমাদের দেশে যে এই রোগের চিকিৎসা হয়। সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন যে একটা জীবনাচরণের সেই পরিবর্তনগুলো আনতে, ধূমপান ছেড়ে দিতে। এবং আরেকটা জিনিস যেটা দুজন বিশেষজ্ঞই বলেছেন, সেটা হচ্ছে যে একটা বুকের এক্সরে হলেও প্রতি বছর যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেকাংশেই কিন্তু ফুসফুসের ক্যান্সার যদি হয়ও দ্রুত সেটা ধরা যাবে এবং চিকিৎসা করা সম্ভব হবে। আপনাদের সবাই ভালো থাকবেন এই আশায় শেষ করছি আজকে। ধন্যবাদ।